পিরিয়ডের রক্তে মাখামাখি ছোঁয়ার সাদা পায়জামা, তলপেটে হালকা ব্যথা এবং পায়জামা কিছুটা ভেজা অনুভব করতে বিয়েবাড়ির এক কোণে গিয়ে একটু সাইডে সবার আড়ালে দাঁড়িয়ে আছে ছোঁয়া, যাতে কেউ এই অপ্রস্তুত অবস্থায় ওকে না দেখে। পুরো বিয়েবাড়ি জমজমাট, কি করবে বুঝতে পারছে না ছোঁয়া। অন্যদিকে সব বন্ধু বান্ধব ছোঁয়াকে খুঁজতে খুঁজতে হয়রান। আজ সোয়ার বেস্ট ফ্রেন্ড সাহারার বিয়ে। সোয়া সব বন্ধুদের সাথেই ছিল। হঠাৎ এমন বিব্রতকর পরিস্থিতি অনুভব করে সবার আড়ালে লুকালো, কারণ সোয়া সাদা পায়জামা পরিধান করেছে এবং সে জানে সাদা পায়জামায় খুব স্পষ্টভাবে সব ফুটে উঠবে। সোয়া একবার ভাবল ওর বান্ধবীদের কল করে ডাকবে, কিন্তু আজ সবাই ফোন সাইলেন্ট করে রেখেছে, যাতে তাদের আনন্দে কেউ ডিস্টার্ব করতে না পারে। আর এই কারণেই সোয়া চেয়েও কল দিতে পারছে না। আর ওর বন্ধুরাও একই চিন্তা থেকে ওকে কল করেনি। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সোয়া বেশ বিরক্ত হয়ে নিজের কপাল নিজেই থাপড়াচ্ছে। বিয়েবাড়ির হৈহুল্লোড় শুনে সোয়া বুঝতে পারল বরযাত্রী চলে এসেছে। রাগে দুঃখে সোয়া প্রায় কেঁদেই ফেলে। সোয়ার না পেরে কল দেয় ওর সব বন্ধু বান্ধবীকে, কিন্তু কল রিসিভ করেনি কেউ, কারণ সবার ফোন সাইলেন্ট। আর হাতে ফোন কেউ রাখেনি, ছেলে ফ্রেন্ডের ফোনেও মেয়ে ফ্রেন্ডের ব্যাগে। বিয়ে পড়ানো শেষ। সোয়া সব লক্ষ্য করছে আড়াল থেকে। বিয়েবাড়িতে প্রচুর শব্দ থাকায় ওর গলার স্বর কারো কর্ণকুহরে পৌঁছায় না। এবার সোয়া সত্যি সত্যিই কেঁদে দিল। এত কষ্ট করে বাসা থেকে বালা দুটো চুরি করে এনেছে, অথচ সে বিয়ের অনুষ্ঠানের জন্য এত পরিশ্রম, সেই বিয়ে কিনা সে অ্যাটেন্ড করতে পারল না। সোয়ার পেটের ব্যথাও তীব্র হচ্ছে। সোয়া, তুই এখানে? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে সোয়া ভীষণ রকম ভয় পেয়ে যায়। এটা যে ওর জেঠাতো ভাই শুভ্রর কণ্ঠ। শুভ্র যদি ওর হাতে বালা দেখে তবে এখনই ছিনিয়ে নিয়ে নেবে। তাই সোয়া হাত থেকে বালাগুলো খুলে ব্যাগে ভরে নিয়ে তারপর ধীরে ধীরে শুভ্রর দিকে তাকায়। শুভ্র কঠিন কণ্ঠে বলে, বালাগুলো আগেই দেখেছি আমি, এত ঢং করে লুকাতে হবে না আর। আমার ভবিষ্যৎ বউয়ের বালা চুরি করে পড়তে তোর লজ্জা লাগে না? সোয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ভাবছে শুভ্র এখানে কি করছে। আর মনে মনে বলে, হো, তোমার ভবিষ্যৎ বউ তো আমিই হব। সোয়ার ভাবনায় ছেদ পড়ে শুভ্রর চেঁচানিতে। শুভ্র চেঁচিয়ে বলে, এখানে কি করছিস তুই? আমার বান্ধবী সাহারার বিয়ে আজ, তাই সব বন্ধুদের সাথে এসেছি। তাহলে একা একা এই কোণায় এসে মুক্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এমনি, আমতা করে বলে সোয়া। সোয়ার মুখ দেখে শুভ্রর মনে হচ্ছে সোয়া কিছু একটা লুকাচ্ছে। তাই শুভ্র চোখ রাঙিয়ে বলে, দেখ সোয়া, এখানে বন্ধুর বিয়ের বরযাত্রী হয়ে এসেছি। আমি কোনো ঝামেলা করতে চাই না। তুই চুপচাপ বল কি হয়েছে, কি করছিস একা একা সবার আড়ালে? সোয়া এবার চুপসে যায় একদম। কি বলবে বুঝতে পারছে না। শুভ্রকে দেখলে সোয়ার হার্টবিট দ্বিগুণ বেড়ে যায়। সোয়ার কোনো পথ খোলা না পেয়ে শুভ্রকে বলল, ভাইয়া, তোমার জ্যাকেটটা আমায় ধার দিবা আজকের জন্য? প্রমিস করছি, সুন্দর করে ধুয়ে শুকিয়ে আয়রন করে ফেরত দিয়ে দেব আবার। শুভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, আর বোঝার চেষ্টা করতেছে কি হয়েছে সোয়ার। তারপর আর কিছু না ভেবেই শুভ্র নিজের জ্যাকেটটা খুলে সোয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। শুভ্র হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু সোয়ার অস্বস্তি হবে ভেবে ওকে কিছু বুঝতে না দিয়ে চলে যায় সেখান থেকে। শুভ্র চলে গেলে সোয়া জ্যাকেটটা কোমরে বেঁধে নেয় শক্ত করে। তারপর খুব ধীরে পায়ে হেঁটে গাড়ির কাছে যেতেই দেখে সব বন্ধু বান্ধব গাড়ির কাছে দাঁড়িয়ে সোয়ার জন্য অপেক্ষা করছে। সোয়াকে দেখতেই সবাই চেতে গিয়ে অনেক কথা শোনায় ওকে। সোয়া কিছু না বলেই মন খারাপ করে দাঁড়িয়ে সবার দেওয়া বকা গিলতেছে। তারপর এক বান্ধবী নিহাকে ইশারা করে বলে সমস্যার কথা। নিহা সব বুঝে বন্ধুদের বলে, সাহারার বিদায়ের সময় হয়ে এসেছে, সবাই ওর কাছে যাও। সবাই চলে গেলেও মেয়ে বান্ধবীরা থেকে যায়। বান্ধবীরা সবাই আবারও বকে ওকে ওর সমস্যার কথা ওদের কাউকে না বলার জন্য। আর জ্যাকেটটা কোথায় পেয়েছে তাও জানতে চায় ওরা। সোয়া একটু লজ্জা পেয়ে সবাইকে বলে সবটা। তারপর সবাই এই বিষয়টা নিয়ে অনেক হাসি তামাশাও করে। সবাই জানে সোয়া শুভ্রর বউ হতে চায় খুব করে, আর কোন লোভে এত বউ সাজার ইচ্ছে সেটাও জানে। সোয়া সবাইকে বিদায় দিয়ে একা বাসার দিকে রওনা দেয়। সাথে ড্রাইভার এনেছিল বলে সোয়াকে আর ড্রাইভ করতে হয়নি কষ্ট করে। মির্জাবাড়ির আলিশান ড্রয়িং রুমে আজ সভা বসেছে। সবাই উপস্থিত আছে, শুধু সোয়ার শুভ্র ছাড়া। বিকাল 5টা। সোয়ার জন্যই আজ সবাই একসাথে জড়ো হয়েছে। সোয়ার বাবারা 4 ভাই। শুভ্রর বাবা সবার বড়। সোয়ার বাবা মেজ, আর বাকি দুজন তাদের ছোট। সোয়ারা অনেক কাজিন হলেও 4 ভাইয়ের মাঝে শুধু একটাই ছেলে সন্তান, শুভ্র। আর 2 ভাইয়ের সব মেয়ে। সোয়ার ছোট চাচার ঘরে কোনো সন্তান নেই। অনেক চেষ্টা করেও
একটা সন্তান জন্ম দিতে পারেনি দম্পতি। সোয়ার ছোট চাচি তাই সোয়াকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। সোয়া ছোট চাচির সাথে বেশ ভাব জমায়। সোয়ার দাদা গত হয়েছে অনেক বছর আগে, প্রায় ওর ছোট চাচার বিয়ের আগে। কিন্তু ওর দাদি আঞ্জুমা খাতুন এখনো জীবিত আছেন। আঞ্জুমা খাতুন খুব ক্ষোভ নিয়ে বসে অপেক্ষা করছেন সোয়ার জন্য। পা টিপে টিপে ঘরের সদর দরজায় পা রাখতেই সবাইকে ড্রয়িং রুমের সোফায় জড়ো হয়ে বসে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলল সোয়া। এ অবস্থায় সবার সামনে দিয়ে ঘরে ঢুকবে কিভাবে, ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই সোয়ার বড় আব্বু মোহাম্মদ বেলাল মির্জা সোয়াকে দেখে রাগী কণ্ঠে বলে ওঠে, এ তো আসে আমাদের মহারানী, আমার একমাত্র ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখার রাজকুমারী। বেলাল মির্জার কথায় সবার সদর দরজায় দৃষ্টি দিতেই সোয়াকে দেখতে পায়। সোয়ার মা সেলিনা পারভিন মুখ শুকনো করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন সোফার পাশে। সোয়ার পেছন পেছন শুভ্র আসে, কারণ শুভ্র জানে আজকে আবারও বাড়িতে মহাকাণ্ড ঘটবে। শুভ্রর বাবা মোটেও পছন্দ করে না সোয়াকে, যার কারণ ঘরের সব সদস্যদের অজানা, কিন্তু বড়রা সবাই জানে। সোয়ার ভীষণ মন খারাপ হয় যখন বাড়ির অন্য ছোট সদস্যদের বেলাল মির্জা খুব আদর করেন। তখন ছেলেকে দেখে বেলাল মির্জা আবারও বললেন, বাহ হবু বর, বধূর দিকে একসাথেই প্রবেশ ঘটল। তা একসাথে কোথায় যাওয়া হয়েছে? মির্জা বাড়ির খানদানি বালা দুটো চুরি করে। শুভ্রর বাবার কথায় পাত্তা না দিয়ে ছোঁয়াকে বলল, রুমে যা, তুই ফ্রেশ হয়ে আয়, তারপর সবার সব প্রশ্নের উত্তর তুই নিজেই দিবি। এবার সত্যি সত্যি তোর একটা শাস্তি হওয়া খুব জরুরি। বারংবার তুই একই ভুল করিস, সামনে পরীক্ষা, সেই খেয়াল তোর মোটেও নেই। সোয়ার ভীষণ মন খারাপ হলো। বড় ভাইয়ের মতোই শাসন করে শুভ্র সবসময় ওকে। বুকের ভেতর একরাশ কষ্ট লুকিয়ে সোয়া নিজের রুমের দিকে পা বাড়ালো। এতদিনে সোয়া বেশ বুঝতে পেরেছে এই ঘরের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাকি সবাই ওকে অপছন্দ করে। কিন্তু দিন শেষে ওর মায়ের একটু অতিরিক্ত আদরে সব মন খারাপ পালিয়ে যায় সোয়ার। সোয়া ফ্রেশ হতে যেতে শুভ্রর মা নাজমা বেগম ওকে জিজ্ঞেস করেন, শুভ্র, তোর জ্যাকেট সোয়ার কোমরে কেন? শুভ্র এবার বেশ বিরক্ত হলো মায়ের প্রতি। একটা মেয়ে হয়ে কিভাবে সবার সামনে ওর মা এমন প্রশ্ন করতে পারল? যদিও শুভ্র জানে ওর মা সোয়াকে মোটামুটি পছন্দ করে, বাড়ির মেয়েকে তো ফেলে দেওয়া যায় না। সেই হিসেবে নাজমা বেগম সোয়াকে সেই সমান ভালোবাসেন সবার মতোই। শুভ্র মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দাদির পাশে গিয়ে সোফায় বসে পড়ে ধপ করে। আঞ্জুমা খাতুন নাক মুখ কুচকে শুভ্রকে উদ্দেশ্য করে বলেন, সোয়ার সাথে কোথায় গিয়েছিলি? বিয়েটি করার পরিকল্পনা করতেছিস নাকি দাদু ভাই? শুভ্র রাগে মাথা ফেটে যাচ্ছে। সবাই সব না জেনেই এভাবে অহেতুক প্রশ্ন করে শুভ্র রাগের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমনিতেই সোয়ার উপর খুব ক্ষেপে আছে। ওর হবু বইয়ের জন্য রাখা খানদানিবালা চুরি করার দায়ে শুভ্র। এ বাড়িতে একমাত্র আঞ্জুমা খাতুম আর বিলাল মির্জা সোয়াকে সহ্য করতে পারে না মোটেও, কিন্তু বাকিরা সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করে। সোয়া ফ্রেশ হয়ে এসে সবার সামনে এমনভাবে দাঁড়িয়েছে যে যেন এই মুহূর্তে সে 10 থেকে 12টা খুনের আসামি। এবার ছোঁয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারল ওর বাবা মান্নান মির্জা, বারবার কেন এভাবে আমার মান সম্মান নিয়ে টানাটানি করিস তুই ছোঁয়া? তুই কি বুঝিস না এসব তোর জন্য নয়? এই খানদানি বালা তো শুধু বাড়ির বউদের অধিকার থাকে। শুভ্র তোর যেটা তো ভাই, আর তোর বরাব্বু কোনোদিন তোকে শুভ্রর বইয়ের স্থানে মেনে নেবে না জানিস তুই। তবুও সব জেনে এমন পাগলামি কেন করিস তুই মা? আমি তো প্রমিস করেছি ঠিক এর মতোই আরেক জোড়া বালা তোকে আমি বানিয়ে দেব। একটু সময় কি দেওয়া যায় না এই অযোগ্য বাপটাকে? সোয়ার চক্ষু মাঝে জলজল করছে জল। সোয়া যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে। অনেক ভেবেও সোয়া কিছু উচ্চারণ করতে পারছে না মুখ দিয়ে। একটু দূরে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সোয়ার মা সেলিনা পারভিন। মাথা নিচু করে সোয়া হাস্যোজ্জ্বল চেহারা করে বলে ওঠে, শুভ্র ভাইয়াই তো আমায় বলল ওর সাথে ওর বন্ধুর বিয়েতে যেতে, আর বালাগুলো নিতে বলেছিল, তাই তো আমি নিলাম। কথাটা বলে ছোঁয়া হাত বাড়িয়ে আঞ্জুমা খাতুমের হাতে বালা জোড়া দিয়ে একটু থেমে সবার হতবাক হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আবারও বলে, আমি যদি এভাবে বলি কেউই বিশ্বাস করবে না, আমি জানি, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা। সবাই খুব মন মেজাজ খারাপ করে বসে আছে দেখে একটু দুষ্টুমি করলাম, ক্ষমা করুন বড়ব্বু। আমি আসলে আমার বেস্ট ফ্রেন্ড সাহারার বিয়েতে গিয়েছিলাম, আম্মু আব্বুকে বলে গিয়েছিলাম, কিন্তু বালা জোড়ার কথা আব্বু আম্মু জানতো না। সবাই জানে বালাগুলোর প্রতি ভীষণ আকর্ষণ আমার, তাই এই সম্পর্কে আর কিছু বলতে চায় না। সবাই মিলে যা শাস্তি দিবে
মাথা পেতে নিব আমি। তবুও সুযোগ পেলে লকার খুলে বালা দুটো নিতে একটুও ভয় করব না। এই বালাগুলোর প্রতি ভীষণ দুর্বল আমি। তা হয়তো এতদিনে সবাই বুঝে গেছে। শুভ্র ভাইয়া, আবারও বলছি, বিয়ে করে অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে নাও না আমায়, প্লিজ। প্রায় অনেকক্ষণ সবাই চুপচাপ হয়ে সোয়ার কথাগুলো হজম করছে। সবাই খুবই অবাক আজ। সোয়া যে এত পাগলামি করতে পারে সামান্য দুটো বালার জন্য, তা কারোই জানা ছিল না। সোয়ার মায়ের অবস্থা খুবই অস্থির। বুকটা দুরু দুরু করছে সেলিনা পারভিনের। কিন্তু সোয়া কথাগুলো শেষ করে হাসি মুখ নিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে। মান্নান মির্জাও কিছুটা ঘামছে মীর এমন পাগলামোতে। হুট করে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। শুধু মুখ গম্ভীর করে রেখেছে আঞ্জুমা খাতুন আর বড় ছেলে বেলাল মির্জা। শুভ্র মুখ বেশ গম্ভীর করে রেখেছে। সবার মুখের হাসি মুহূর্তে বিলীন হয়ে গেল শুভ্রর কণ্ঠস্বর কর্ণকোহর হতেই। তোর মতো মধুবালাকে বিয়ে করার কোনো শখ নেই আমার, ছোঁয়া। বিশ্বাস কর বোন, তোর এসব পাগলামি দেখতে দেখতে ভীষণ ক্লান্ত আমি, আর বিরক্ত খুব। পড়ালেখায় মন দে। আর হ্যাঁ, দ্বিতীয়বার আর ভুলেও আমার হবু বইয়ের বালার জোড়ার দিকে নজর দিবি না কখনো। মাথায় রাখিস কথাগুলো। এসব বলতে বলতেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল শুভ্র। ছোঁয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সবার মুখে বিষণ্ণতা ছেয়ে গেলেও ছোঁয়া স্বাভাবিক আছে। কারণ ছোঁয়ার যে এখন অভ্যেস হয়ে গেছে, তাই আর গায়ে মাখে না কারো কটু কথা। বিলাল মির্জা তেতে কিছু বলতে যাবেন, তখনই ছোঁয়া এক ছুটে ওর রুমে চলে যায়। এতে বিলাল মির্জা বেশ অপমান বোধ করেন। আঞ্জুমা খাতুন বালা পেয়ে আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেলেন ধীর পায়ে। বাড়ির ছোটদের সবার রুম দোতলা হলে ছোঁয়ার রুম নিচে দেওয়া হয়েছে। এটা নিয়ে যদিও ছোঁয়ার মনে হাজারো প্রশ্ন, তবুও সে কখনো মন খারাপ করেনি। এত অপমান করে সবাই তোকে, তবুও তুই এমন করিস কেন? কেন বারবার সবাইকে এভাবে সুযোগ দিস কথা শোনানোর? সোয়া বিছানায় আচ্ছা হয়ে ফোন ঘাটছিল। সেলিনা পারভিনের কথায় ফোন থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলে, মা জানো তুমি, আমার না সবার বকা শুনতে বেশ মজা লাগে। সেলিনা পারভিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই আমাকে ছুঁয়ে ওয়াদা কর, আর কখনো ওই বালাজোড়া ছুঁয়ে দেখবি না, তোর দাদির অনুমতি ছাড়া। সেলিনা পারভিনের কান্না জড়িত কণ্ঠ দুর্বল করে দিচ্ছে সোয়াকে। সোয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে সোয়া মাকে কথা দিয়ে দিল, কিন্তু সে বালা দুটির লোক কিছুতেই সামলাতে পারে না। ছোট থেকেই চুড়ি পাগলি ছোয়া। সোয়ার হাজার ডিজাইনের চুড়ি থাকলেও বালা দুটির ডিজাইন আকৃষ্ট করে ছোয়াকে বড্ড বেশি। হঠাৎ করে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে সোয়া, আর মনে মনে শপথ করে একদিন দাদি নিজে ওকে বালা জোড়া পরিয়ে দেবে। সেদিন সোয়া মন খুলে হাসবে। দুদিন পর সোয়া শুভ্র রুমে এসে উকি দেয়, কিন্তু দেখে না কাউকে। সোয়া কাউকে দেখতে না পেয়ে হাত থেকে শুভ্রর জ্যাকেটটা বিছানায় রেখে চলে যেতে নিলেই শুভ্রর কণ্ঠস্বরকে থামিয়ে দেয়। একবার কাউকে কিছু দিলে সেটা ফেরত নেওয়া শুভ্র মির্জার ডিকশনারিতে নেই। নিয়ে যা জ্যাকেটটা তুই। তাহলে বালাজোড়া কেন নিয়ে নাও বারংবার ছিনিয়ে? কারণ ওই বালাজোড়া তোকে দেওয়া হয় না, বরং তুই চুরি করে পালিয়ে যাস। চোরনি একটা! তুমি আমায় চোরনি বলতে পারলে শুভ্র ভাইয়া? আর এক সেকেন্ড যদি এখানে দাঁড়িয়ে থাকিস, তবে এর চেয়েও বেশি কিছু বলে ফেলবো। যা এখান থেকে। সোয়ার কথা না বাড়িয়ে চলে গেল জ্যাকেটটা নিয়ে। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে সোয়াকে দেখে কেমন জানি কিছু একটা অনুভব করলো, যেন নেশা করা ঘ্রাণ। শুভ্র কিছুতেই দুর্বল হতে চায় না সোয়ার প্রতি, তাই ওকে দেখলেই রাগ দেখানোর চেষ্টা করে। সোহাগ কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কপালে ছোট ছোট কয়েকটা ব্রণের ভিড় জমেছে, নাকের ওপর ব্ল্যাক হেয়ার্স। কিন্তু চেহারা তো মাশাল্লাহ। তবে কেন শুভ্র ভাই আমাকে পছন্দ করে না? গায়ের রংটাও তো উজ্জ্বল শ্যামলা, শ্যামবতীও বলা যায়। ইস, কত কিউট আমি! আর ওই শুভ্র বাচ্চা কিনা আমাকে ইগনোর করে। নিজের প্রশংসার নিজেকে করতে নেই মধুবালা, নজর লেগে যাবে। শুভ্রর ছোট বোন লিলির কথায় মুখ বাঁকিয়ে কাঁধে ব্যাগ ঝোলাতে ঝোলাতে ছোঁয়া বলে, চুপি চুপি কারো কথা শোনা কিন্তু ভালো না, চল কলেজে যাব। কয়েকদিন পর থেকে ফাইনাল পরীক্ষা। এখন কলেজ মিস করা মোটেও চলবে না। লিলি আর ছোঁয়া একই ক্লাসে পড়ে। এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে দুজন। লিলি পড়ালেখায় মোটামুটি ভালো হলেও ছোঁয়ার তেমন একটা টান নেই পড়াশোনার প্রতি। তবুও লাগ ভালো বলে প্রতিবার ভালো নাম্বারে পাশ করে যায় ছোঁয়া। শুভ্র অফিসে যাওয়ার পথেই দুজনকে কলেজ ড্রপ করে দিয়ে যায়। শুভ্র মাস্টার শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। পরিবার অনেক বুঝিয়ে ওকে ফ্যামিলি বিজনেসে জয়েন করার জন্য রাজি করাতে পারেনি।
শুভ্র একমাত্র ছেলে বলে পরিবারের কেউ ওর সাথে তেমন একটা বাড়াবাড়ি করতে চায় না, তাই ও নিজের মতোই চলতে পারে। সোয়া সবসময় শুভ্রর পাশের সিটে বসে। লিলি মিটিমিটি হাসে সোয়ার শুভ্রর দিকে আনমনা হয়ে তাকানোটা, কিন্তু সোয়া কখনোই স্বীকার করে না ও যে শুভ্রকে ভালোবাসে সেটা। সোয়া নিজেও জানে না বালার প্রেমে নয়, শুধু মালিকের প্রেমেও সাঁতার কাটতেছে সে। রাতের খাবার টেবিলে সবাই নিজের মতো খাওয়ায় ব্যস্ত, কিন্তু মন খারাপ সোয়ার। মাকে যে কথা দিয়েছে বালাজোড়ায় কখনো হাত লাগাবে না, সেটা কিন্তু চিন্তা করতে করতে সোয়া ক্লান্ত। সোয়ার ছোট চাচি জায়দা বেগম ওকে বলেন, কি হয়েছে সোয়া, খাচ্ছিস না কেন? ছোট চাচির প্রশ্নের জবাবে সোয়া কি বলবে খুঁজে না পেয়ে বলে, চাচি আম্মু, একটু খাইয়ে দিবা আমায়। সোয়ার এমন আদরে আবদার কিছুতেই ফেলতে পারবেন না জায়দা বেগম। এই ছোট ছোট আবদারগুলোর জন্যই তো জায়দা বেগম সোয়াকে একটু বেশি ভালোবাসেন। সোয়া ওনার কাছে থাকলে ওনার মনে হয় না যে উনি নিঃসন্তান। এসব আদিক্ষেতা দেখে আঞ্জুমা খাতুন নাক মুখ কুঁচকে ফেলেন। সবার নজর এড়ালেও সোয়ার নজর এড়ালো না। সোয়া একটা ছোট্ট শ্বাস নিয়ে সব ভুলে যায়, মুখে রাখে বিশ্বযুদ্ধ জয়ের হাসি। সকাল সকাল শুভ্র ঘুম থেকে জেগে আটকে উঠে হঠাৎ। ঘুম ভাঙতেই শুভ্র আয়নার সামনে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে খুব ভালো করে রোজ। আজকে তাও ব্যতিক্রম হয়নি। আয়নার সামনে যেতেই শুভ্র হালকা চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্রর পুরো মুখ জুড়ে লাল লিপস্টিক লাগানো, কেমন এঁকে বেঁকে করে এঁকে সেঁকেও বোঝাই যাচ্ছে। এমন মুহূর্তে শুভ্র কাউকে ডাক দেবে তাও পারছি না, কারণ ওর কথা শোনার আগেই সবাই অট্টহাসিতে লেগে যাবে। বেলাল মির্জা গম্ভীর হলেও পরিবারের বাকি সদস্য খুব চঞ্চল, তা শুভ্রর জানা আছে বেশ ভালো করে। মাথায় হাত দিয়ে শুভ্র বসে আছে খাটে। হঠাৎ মাথায় আসলো সোয়ার খেয়াল। এই কাজে সোয়া ছাড়া আর কারো করার সাহস হবে না, তা শুভ্র জানে। কিন্তু সোয়া ওর রুমে প্রবেশ করলো কিভাবে? দরজা তো ভেতর থেকে লক করা। অপেক্ষা কর মধুবালা, আজ সকাল আমার জন্য যেমন অদ্ভুত, তোর আগামী সকাল তার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। আপন মনে ড্রাইভ করছে শুভ্র। পাশে বসে সোয়া মুচকি মুচকি হাসছে। লিলি পেছন থেকে লক্ষ্য করেছে ব্যাপারটা, কিন্তু শুভ্রর ভয়ে লিলি গাড়িতে কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকার চেষ্টা করে। শুভ্র আর চোখে বারবার দেখে যাচ্ছে সোয়ার ওষ্ঠ জোরে ছড়িয়ে থাকা হাসি। আর মনে মনে ভাবছে, যত খুশি হেসেনি, আগামীকাল সকালে সারপ্রাইজ অপেক্ষা করছে। তখন তো কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলবি, আর সেই লাল লাল চোখ দেখে তখন আমিও এভাবে হাসবো আর তুই জ্বলবি। গাড়ি স্টার্ট বাড়াতে বাতাসের ছোঁয়ার অবাধ্য চুলগুলো শুধু মুখের সামনে এসে বিরক্ত করছে ওকে। সোয়া বিরক্ত হয়ে ব্যাগ থেকে একটা ছোট্ট ক্লিপ বের করে চুলগুলো আটকে দেয়। এবার একটু স্বস্তি লাগছে সোয়ার, কিন্তু শুভ্রর পছন্দ হলো না সোয়ার এই কাজটা। তাই শুভ্র এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে সোয়ার চুল থেকে ক্লিপটা খুলে দিয়ে গাড়ির জানালার দিকে ছুঁড়ে মারে। অবাক করার দৃষ্টিতে হা হয়ে দেখছে সব লিলি। সোয়া তো যেন 100 ভোল্টের শক খেলো এমনভাবে বসে আছে। রাগ হচ্ছে শুভ্রর উপর ক্ষোভ। সোয়ার আগে ফুঁসতে ফুঁসতে শুভ্রর কলার চেপে ধরে বলে, আমার কাছে এই মুহূর্তে আর কোনো ক্লিপ নেই। এখন এই মুহূর্তে আমার ক্লিপ খুঁজে এনে দাও, নয়তো আজ আগুন লাগিয়ে দেবো এই গাড়িতে। কথাটা বলতে না বলতেই একটা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ি থেমে যায়। এভাবে হুট করে এবং অনেক জোরে গাড়ি থামায় লিলি পেছন থেকে কিছুটা সামনের অংশে চলে আসে। তখন লিলির চোখ অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছে শুভ্র ছোঁয়ার অনাকাঙ্ক্ষিত কাণ্ডগুলো। এভাবে হুট করে গাড়ি থামায় শুভ্র ছোঁয়া দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। যদিও শুভ্র সুস্থ আছে, তবে ছোঁয়ার কপাল বেয়ে রক্ত ঝরছে। ভয়ে ছোঁয়া জ্ঞান হারায়, হালকা কেটে গেছে কপাল। শুভ্র ব্যস্ত হয়ে পড়ে ছোঁয়ার কপালে রক্ত দেখে। যদিও রক্ত খুবই সামান্য, লিলি ভয় পেয়ে যায় কিছুটা। শুভ্র ছোঁয়াকে গাড়িতে বসিয়ে লিলিকে বলে ছোঁয়াকে আগলে ধরতে। শুভ্র গাড়ি থেকে নেমে দেখে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, তাও প্রচুর পরিমাণে। ভয় পেয়ে যায় শুভ্র, দ্রুত লিলিকে গাড়ি থেকে নেমে দূরে সরে যেতে বলে। ছোঁয়াকে কোলে তুলে নেয় শুভ্র। লিলি আর ছোঁয়াকে নিয়ে গাড়ি থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায় একটা বড় মেহগনি গাছের নিচে। হঠাৎ আতঙ্কে শুভ্র আর লিলির বুক কাঁপছে খুব। ছোঁয়া তো অজ্ঞান হয়ে শুয়ে আছে শুভ্রর বুকে। লিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাই, ছোঁয়াকে ডাক্তারের কাছে নিতে হবে কিন্তু। শুভ্র বোনের কথায় মাথা নাড়িয়ে ট্যাক্সি রিক্সা থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। তার উপর শুভ্র জানেও না কিভাবে গাড়ি থামাবে, কখনো তো করা হয়নি এসব। এর মধ্যেও মনে মনে ছোঁয়াকে বকাতে যাচ্ছে শুভ্র। পিটপিট করে চোখ খুলতেই ছোঁয়া নিজেকে আবিষ্কার করে শুভ্রর কোলে।
বেশ লজ্জাও পায় বটে। শুভ্র ছোঁয়ার দিকে তাকাতে যাবে ঠিক তখনই ওদের গাড়িতে প্রচণ্ড রকম অদ্ভুত শব্দ করে আগুন লেগে যায়। ছোঁয়া ভয় পেয়ে আবারও শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফেলে, আর লিলি তো চোখ মুখ খিচে শুভ্রর হাত খামছে ধরে। শুভ্র হা হয়ে দেখছে ওর স্বাদের গাড়িটা ওর চোখের সামনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে 2 ফোঁটা। কে বলে ছেলেরা কাঁদতে জানে না? হৃদয়ের খুব গভীরে আঘাত পেলে ছেলেদের চোখটাও ভিজে বিষাক্ত অশ্রুতে। শুভ্র লক্ষ্য করে ছোঁয়ার জ্ঞান ফিরেছে, তাই সে ওকে নামিয়ে দিয়ে গাড়ির কাছে যায়। এখনও জ্বলছে গাড়িটা, আগুন যেন থামাথামির কোনো নামই নিচ্ছে না। শুভ্র হঠাৎ ছুটে এসে ছোঁয়ার বাহু ধরে চেপে দাঁতে দাঁত চেপে বলে, হয়েছে শান্তি তোর? তোর মুখের কথা অর্ধেক মুখে থাকতেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এত চালো কেন তোর মুখটা? তোর জন্যই আজ আমার এত প্রিয় গাড়ি হারাতে হয়েছে আমাকে। তুই কি এখনো ছোট রয়ে গেছিস? ড্রাইভ করছি আমি, এমন সময় কেন এভাবে কলার চেপে ধরলি? তোর ছেলে মানুষের জন্য আজ শেষ হয়ে গেল আমার প্রিয় গাড়ি। এর শাস্তি তোকে পেতেই হবে দেখিস। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোঁয়ার খুব খারাপ লাগছে এখন। ছোঁয়া বুঝতে পারিনি এত বড় ক্ষতি হয়ে যাবে। বুঝলে কখনোই এমন করতো না। আর আগুন ধরানোর কথা তো এমনিতেই বলেছিল। এটা যে সত্যি হয়ে যাবে মুহূর্তেই তা ওর জানা ছিল না। বড্ড আফসোস হচ্ছে ছোঁয়ার। এই মুহূর্তে সে চুপ আছে, কারণ শুভ্রকে এখন কিছু বলা মানে এই মাঝ রাস্তায় নিজের বিপদ ডেকে আনা সমান। রেগে আছে খুব শুভ্র। সোয়া হালকা মৃদু কণ্ঠে উচ্চারণ করল, আহ শুভ্র ভাইয়া, হাতে ব্যথা পাচ্ছি খুব, ছাড়ো প্লিজ। আর আমার যে এখানটায় ব্যথা হচ্ছে সেটা কিভাবে দেখাবো তোকে? সত্যি সত্যি আগুন লাগিয়ে দিলি তুই সোয়া। বুকের বাপাশে এক হাত রেখে খুব কষ্টকর কণ্ঠে উচ্চারণ করে শুভ্র। কেঁদে দেয় এবার ছোঁয়া। লিলি কোনো মতে সামলে বাসায় নিয়ে আসে দুজনকে। সোয়ার কপালে রক্ত দেখে সেলিনা পারভিন ও জায়দা বেগম ব্যতিব্যস্ত হয়ে পড়েন। সেলিনা পারভিন খুব যত্ন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, আর জায়দা বেগম ঔষধ খাইয়ে দেয়। সোয়া রোবটের মতো শক্ত হয়ে বসে আছে, কোনো হেলদোল নেই ওর। দুই যা ওকে বিছানায় শুয়ে দিয়ে বিশ্রাম করতে বলে চলে গেলেন। কিছুক্ষণ ঘুমানো দরকার সোয়ার, কিন্তু সোয়ার যে ঘুম আসছে না। ভয়ে ভেতরটা শুকিয়ে খাট হয়ে আছে। শুভ্র যদি সবাইকে বলে দেয় অ্যাক্সিডেন্টে ওর জন্য হয়েছে, তবে তো সবাই ওকে খুব বকবে। আর বেলাল মির্জা তো এক পায়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার শাস্তি দিবে। সোয়ার চোখে জল আসে এসব ভাবতেই। লিলি অনেক অনুরোধ করে শুভ্রকে বলে যাতে এই ঘটনা কিভাবে ঘটেছে সেটা কেউ ওকে না বলে। লিলি চায় না সোয়াকে সবাই আবারও নিয়ে সভা বসাক। লিলি সোয়াকে ভীষণ পছন্দ করে, কারণ লিলির সব বিপদে সব প্রয়োজনে সোয়া ওর পাশে থাকে সব সময়ই। শুভ্র অনেক ভেবে বোনের অনুরোধ মেনে নিল, কিন্তু মনে মনে ভেবে রেখেছে অন্য কিছু। প্রায় সকাল গড়িয়ে বিকাল হয়ে এলো। শুভ্র রাগ কমার কোনো নাম নেই। ছাদে গিয়ে পা ঝুলিয়ে রেলিংয়ের উপর বসে আছে শুভ্র। পা টিপে টিপে ছোঁয়া শুভ্রর পাশে গিয়ে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার দিকে না তাকিয়ে বলে, আচ্ছা, এখন যদি আমি তোকে চুপ করে নিচে ফেলে দিই ধাক্কা দিয়ে, তুই কি তখন বেঁচে থাকবি আর? কথাটা বলতে বলতে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ায়, ছোঁয়া ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। ছোঁয়া হঠাৎ ভয় পেয়ে কিছু না ভেবেই শুভ্রর বুকে ঝাঁপিয়ে পড়ে। শুভ্র হকচকিয়ে যায় ছোঁয়ার এমন কাণ্ডে। প্লিজ শুভ্র ভাইয়া, আমায় মেরো না। কত কত কিছু বাকি আছে এখনো। বিয়ে হবে, বাচ্চা হবে, তারপর বাচ্চা কাচ্চার বিয়ে দিয়ে দাদি নানি হব। এরপর বৃদ্ধ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করব বালা দুটো নাতি বইয়ের হাতে পরিয়ে দিয়ে। শুভ্র কিছু বলতে যেও বলতে পারল না। ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলবে এই অদ্ভুত মানবীকে শুভ্র ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে কন্ট্রোল করে শুভ্র বলে, ছাড় বলছি আমায়, নয়তো সত্যি সত্যি কোলে তুলে টুপ করে নিচে ছেড়ে দেব। শুভ্র কিছুটা ধমকের সুরে কথাটি বলে। তাই সোয়া দ্রুত গিয়ে ছেড়ে দিয়ে রেলিং থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। শুভ্র বাঁকা হাসে সোয়ার মুখশ্রী জুড়ে ভয়ের হাবভাব দেখে। রাত 3টা 20 হতে চলল। শুভ্রের ফোনে অ্যালার্ম বাজতে ধরফরিয়ে উঠে বসল সে। তারপর পাশে রাখা ছোট প্যাকেট থেকে সেন্টার ফুডস বের করে প্রায় 20 থেকে 21টার মতো আর দাঁত বের করে পৈশাচিক হাসি হাসে। আরেকটা বয়াম হাতে নিয়ে একটু জোরে হাসতে চেয়েও হাসল না শুভ্র। এত রাতে জোরে শব্দ করে হাসলে বিপদ। বয়ামের ভেতরে রয়েছে অসংখ্য তেলাপোকা আর টিকটিকি। এগুলো সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে শুভ্রর। পরে ওর এক বন্ধুকে দিয়ে আনিয়েছে। শুভ্র ধীর পায়ে খুব সাবধানে বাড়ির বাহিরে চলে আসে। তারপর ছোঁয়ার ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। একটা সাদা টি শার্ট আর মেরুন কালার প্লাজো পরিধান করে খুব নিষ্পাপ ভঙ্গিতে ঘুমাচ্ছে ছোঁয়া। কপালে কয়েকটা ব্রণের ভিড় পাশ কাটিয়ে পাশে ব্যান্ডেজ করা।
তবুও হালকা কমলা রঙের ডিম লাইটের আবছা আলোয় রূপবতী লাগছে এই শ্যামপরীকে। শুভ্র যেন সোয়ার দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিল অন্য কোথাও কিছুক্ষণের জন্য। সোয়া হঠাৎ এপাশ থেকে ওপাশ হতেই শুভ্রর হুঁশ ফিরে আর লুকিয়ে যায় বুক সেলফের পাশে। পরে পরিবেশ শান্ত দেখে শুভ্র এ কাজ সেরে নিজের রুমে এসে ঘুমিয়ে যায়। হঠাৎ ছোঁয়ার চিৎকারে পুরো বাড়ির সবার ঘুম ভেঙে যায়, আর সবাই খুব ঘুম ঘুম অবস্থায় ছুটে ওর রুমের দিকে। নিশ্চিন্তে ঘুমাচ্ছে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন। শুভ্র দুষ্ট একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ছোঁয়ার পুরো গায়ে তেলাপোকার টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে। তাদের সাথে তাল মিলিয়ে ছোঁয়াও পুরো রুমে ছোটাছুটি করছে। এদিকে ছোঁয়া এখনও খেয়াল করেনি চুলের অবস্থা। গায়ে তেলাপোকা আর টিকটিকির বাধা বেঁধেছে দেখে অন্য কিছুর প্রতি হুঁশ নেই। সবাই সে দরজায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। সোয়া দৌড়ে যে দরজা খুলে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। এত রাতে সোয়ার এহেন অবস্থা দেখে সবাই ভরকে যায়। তাদের ঘরে এসব নেই, তবে সোয়ার গায়ে এত তেলাপোকা আর টিকটিকি আসলো কোথায় থেকে? সবাই ব্যস্ত হয়ে সোয়ার শরীর থেকে সব পরিষ্কার করে দেয়। সোয়া ভয়ের ছোটে ছোটাছুটি করতে করতে একটা কিছু গা থেকে পরিষ্কার করেনি। বাড়ির সব ছোট সদস্যরা তো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে, আর তা দেখে সোয়া রাগে ফুঁসছে। সবাই আছে সবার ধ্যানে, কিন্তু সোয়ার সেজু চাচার মেয়ে সানিয়া আছে তার চিন্তায়। সে একদৃষ্টিতে ছোঁয়ার চুলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছোঁয়ার নজর যায় সানিয়ার দিকে, আর বলে, কি রে সানু, কি দেখছিস এভাবে? লিলিয়াপুদের সাথে তুইও মজা নেই, হাসাহাসি কর, কিছু মনে করব না আমি। ঠোঁট উল্টে ন্যাকা কান্না করে কথাগুলো বলে ছোঁয়া। সানিয়া কোনোরকম নিজেকে সামলিয়ে কিছুটা মুখ টিপে হেসে বলে, ছোঁয়া আপু, তোমার স্বাদের চুলের এই অবস্থা কিভাবে? এবার ছোঁয়া পিছন থেকে সামনে এনে চুলে দৃষ্টি রেখে জোরে শব্দ করে কেঁদে দেয়। অনেকগুলো স্যান্টার ফ্রুটস লাগানো চুলে, চুল কাটা ছাড়া উপায় নেই। ছোঁয়ার খুব ব্যথা হচ্ছে বুকের ভেতর, অদ্ভুত রকম কষ্ট হচ্ছে। এবার আর ন্যাকা কান্না নয়, সত্যি সত্যি হাউমাউ করে কেঁদে ফেলে ছোঁয়া। সেলেনা পারভিন অনেক চেষ্টা করেও চুল থেকে স্যান্টার ফ্রুট সারাতে পারছে না। ছোঁয়ার কোমর সমান চুল ওর খুব স্বাদের। অনেক কষ্ট করে এই চুল লম্বা করেছে ছোঁয়া। চুলের যত্নে কোনো কমতি রাখেনি কখনো। জায়দা বেগম অনেক তেল একসাথে ঢেলে দিয়েছে চুলে, তবুও কোনো কাজ হচ্ছে না। মান্নান মির্জা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। উনি হয়তো বুঝতে পেরেছে এটা কার কাজ। সোয়ার সেজু চাচা জাফর মির্জা হঠাৎ বলে ওঠেন, সোয়া, শুভ্র তোর রুমে কিভাবে প্রবেশ করেছে? ওনার কথায় সবাই বড় বড় চোখ করে ওনার দিকে তাকায়। সোয়া আমতা আমতা করে বলে, মান্নান মির্জাও একই প্রশ্ন করলে সোয়া কাপা কণ্ঠে উচ্চারণ করে, বেলকুনি দিয়ে। কিন্তু আমি বেলকুনির দরজায় ছিটকিনি দিয়েছিলাম, জানি না ভাইয়া কিভাবে খুলেছে। কোনো উপায় না পেয়ে সবাই সিদ্ধান্ত নিল সোয়ার চুল কাটার। সোয়ার কান্নার বেগ বেড়ে গেল আরও। আজ সোয়া স্কার্ফ পরেছে। সোয়া ওর বাবার থেকে টাকা নিয়েছে, সে কিছুতেই আর শুভ্রর সাথে ওর গাড়িতে যাবে না। শুভ্রর আব্বু বেলাল মির্জা রাতে ওর জন্য আরেকটা গাড়ি কিনে এনেছেন। সোয়ার রাগে গা জ্বলে যাচ্ছে। শুভ্র আর লিলি গাড়িতে বসে অপেক্ষা করছিল সোয়ার। শুভ্রর মুখে আজ বিশ্বজয়ের হাসি। হঠাৎ শুভ্র খেয়াল করল সোয়া ওর গাড়ি পাশ কাটিয়ে বাড়ির গেট দিয়ে বের হয়ে গেল। এবার শুভ্রর মুখের হাসি মিলিয়ে রাগে পরিবর্তন হলো। লিলিকে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করতেই লিলিও ফুসফুস করে বলে দিল, তুমি যা করেছ মোটেও ভালো করনি ভাইয়া। মেয়েটা ওর চুলকে অনেক ভালোবাসে, খুব যত্ন করে ওর চুলগুলোকে, কিন্তু তোমার জন্য আজও কে ওর স্বাদের চুলগুলো কাটতে হয়েছে। বেচারির চুল কোমর থেকে পিঠে উঠে এসেছে। এসব কথায় শুভ্র মোটেও মাথা ঘামালো না। ও তো ইচ্ছে করেই করেছে এমনটা। শুভ্র চেয়েছে সোয়া যেন মানুষকে লম্বা সিল্কি চুল দেখিয়ে মুগ্ধ করতে না পারে, তাই এমন ব্যবস্থা। শুভ্র দাঁত কিরমির করে গাড়ি স্টার্ট দিয়ে গেটের বাহিরে এসে দেখে সোয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। শুভ্র তেজ দেখিয়ে সোয়ার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। সোয়া ছলছল নয়নে গাড়ির দিকে তাকিয়ে থাকে। ক্লাস শুরু হবে ঠিক এমন সময় দৌড়ে ক্লাসরুমে ঢোকে সোয়া। লিলি ছোঁয়াকে হাঁপাতে দেখে পানির বোতল এগিয়ে দেয় ওর দিকে। সোয়া ঢকঢক করে সব পানি খেয়ে নেয়। এভাবে কেটে গেল কয়েকদিন। সোয়া মান্নান মির্জাকে বলে ওর একটা নিজের গাড়ি লাগবে। মান্নান মির্জা মেয়ের আবদার পূরণ করবে বলে আস্থা দেয় মেয়েকে, কিন্তু ভয় পায় এটা শুনলে যে বেলাল মির্জা খুব রাগারাগি করবে। চিন্তায় পড়ে গেলেন মান্নান মির্জা। সেলিনা পারভিন রাগে গজগজ করতে করতে বলেন, আমার দুটো মেয়ে, একটা কখনো ক্লাস 10-এ পড়ে, আর একটা বড় মেয়ে সোয়া।
আমার মেয়েদের শখ আহ্লাদ আমাদেরকে পূরণ করতে হবে। আপনি যদি আপনার বড় ভাইয়ের ভয়ে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ না করেন, তবে আমি চলে যাব। যেদিকে চোখ যায় আমার মেয়ে দুটোকে নিয়েই যাব। আপনার বড় ভাই গতকালও তার ছেলের জন্য গাড়ি কিনেছেন। কই, আমরা তো তখন কেউ কিছু বলিনি। তবে আমরা কিনলে কেন উনি অমত করবেন? আপনিও তো পারিবারিক বিজনেসে বড় ভাইয়ের মতো যুক্ত আছেন। তবে আপনার ইনকামে আপনার মেয়ের জন্য আপনি কিছু করলে সেখানে আপনার ভাই বাধা দেওয়ার কে? অনেক সহ্য করেছি। আর না, আমার মেয়েটাকে সবকিছুতেই ছোট করে রাখেন আপনি। আজকে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে কলেজে যেতে। এভাবে যাওয়া আসার অভ্যেস আছে নাকি ওর? আজ কলেজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠেছে আমার মেয়েটা। তখন যেন পাঁজর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল আমার। মান্নান মির্জা চুপ হয়ে স্ত্রীর অভিযোগ মাখা সব কথাই শুনলেন। চিন্তা করল আগামীকালই ছোঁয়াকে সাথে নিয়ে গিয়ে ওর জন্য একটা গাড়ি নেবে ওরই পছন্দে। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজ সোয়া নতুন গাড়ি নিয়ে কলেজে এসেছে। গাঢ় নীল রঙের একটা কার কিনে দিয়েছেন ওকে মান্নান মির্জা। খুশিতে যেন মাটিতে পা রাখতে পারছে না ছোঁয়া। গতকালই কিনেছে এই গাড়ি। শুভ্রর খুব বেশি রাগ হচ্ছে। রাগের মাথায় শুভ্র সোয়াকে কিছু বলার জন্য এগিয়ে গেলে লিলি বাধা দেয় ওকে। লিলিও শুভ্রকে বলে দেয় আজ থেকে ও সোয়ার সাথে যাওয়া আসা করবে ওর গাড়িতে। এবার শুভ্র রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। কলেজে না আসলে যে শুভ্র তার প্রিয়সীর মুখটা কাজে যাওয়ার সময় দর্শন করে যেতে পারবে না। সোয়াদ শুভ্রকে দেখেও পাত্তা দিল না। শুভ্রর সামনেই একটা ছেলে ফ্রেন্ডের হাত ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরপর কেটে গেল কয়েকটা দিন। শুভ্র অফিসের জন্য বের হয়ে গেলে সোয়া বের হয় রুম থেকে কলেজে যাওয়ার জন্য। এর আগে সে দরজা বন্ধ করে ঘরে চুপটি করে বসে থাকে, যাতে শুভ্রর সাথে ওর দেখা না হয়। মির্জাবাড়ির সবাই সকালের নাস্তা নিজের রুমেই করেন। দুপুরেও খাওয়ার সময় শুধু মহিলারা থাকে। শুধু রাতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার টেবিলে। এই কদিন শুধু রাতে খাওয়ার সময় একটুখানি দেখা হয়েছে সোয়া শুভ্রর। সোয়া ইচ্ছে করে শুভ্র থেকে নিজেকে আড়াল করে রেখেছে সেদিনের ঘটনার পর থেকে। সোয়া ওর চুল আর খানদানিবালা জোড়ার প্রতি খুব সিরিয়াস। সোয়া জানে শুভ্রকে কখনোই বিয়ে করবে না। তবুও ওর বেহায়া মনটা বালা জোড়া চায় খুব করে। সন্ধ্যায় ছোঁয়া পড়তে বসেছে। এমন সময় ওর দরজায় কটকট শব্দ হয়। সোয়া ভেবেছে ওর ছোট বোনেরা এসেছে হয়তো। কিন্তু দরজা খুলে সোয়া ভীষণভাবে অবাক হলো। চোখ লাল করে শুভ্র সোয়ার দিকে তাকিয়ে আছে। সোয়া শুভ্রকে দেখে দরজা বন্ধ করতে যাবে তার আগেই শুভ্র সোয়াকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সোয়া ভরকে যায় খুব। সোয়া কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। সোয়া তাল সামলাতে না পারে ফ্লোরে পড়ে যায়। সোয়ার বন্ধু ওর হাতের যে স্থানে ধরেছে সেই স্থানে শুভ্র জোরে চেপে ধরে বলে, অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করতে খুব ভালো লাগে তোর না? আর আমি শুলেই তোর ব্যথা করে, তাই না? আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে, নাকি শরীরের অন্য স্থানেও ছুঁয়ে দেখেছে? শুভ্র ভাইয়া, বেশি বেশি বলে ফেলতেছ। কিন্তু তুমি ছাড়ো, ব্যথা লাগে আমার। কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুলে? হ্যাঁ, আমার বাবা মাও আমার গায়ে কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। সবাইকে বলে দেব তুমি আমার সাথে এমন জানোয়ারের মতো আচরণ করতেছো সেটা। বললাম তো, আমি শুলেই তোর ব্যথা করে। আর অন্য ছেলেরা শুলে আদর আদর লাগে খুব, তাই না? বল, সবাইকে বল। আমি পরোয়া করি না কারো। আমি বলবো তুই আবারও আমার কানের কাছে এসে বিয়ের কথা বলে বলে ঘ্যান ঘ্যান করতেছিলি, তাই রেগে গিয়ে থাপ্পড় দিয়েছি আমি। আমি কি কম নাকি তোর থেকে? তুই বাঘিনী হলে আমি বাঘ। সোয়া এবার চুপসে যায়, কারণ সোয়া এমনটা অনেকবার করেছে। তাই সবাই শুভ্রর কথায় বিশ্বাস করবে। কিন্তু সোয়া বুঝতে পারছে না হঠাৎ শুভ্রর কি হলো, কেন এমন অদ্ভুত আচরণ করতেছে শুভ্র। সোয়া না হয় বালাজোড়ার জন্য শুভ্রকে পছন্দ করে কিছুটা, কিন্তু শুভ্র এমন জেলাস ফিল করার মতো কোনো কারণ নেই। তবে কি শুভ্র নিজের অজান্তেই সোয়াকে ভালোবেসে ফেলেছে? সোয়া থাপ্পড় খাওয়া গালে হাত রেখে ধীর কণ্ঠে বলে, শুভ্র ভাইয়া, তুমি কি জেলাস ফিল করছো? আমি আমার ফ্রেন্ড রকির হাত ধরেছি বলে। কথাটা শুনেই শুভ্রর মাথা আরও বেশি গরম হয়ে যায়। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রক্তবর্ণ চেহারা করে সোয়ার দিকে এগিয়ে যায়। সোয়া ভয়ে পিছিয়ে যায় আর শুকনো ঢোক গিলে। হঠাৎ শুভ্র তেড়ে গিয়ে সোয়াকে দেয়ালের সাথে চেপে ধরে শুভ্র। সোয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে শুভ্র দাঁতে দাঁত চেপে বলে,
তোর মতো মধুবালার সাথে যদি হাজার ছেলেও ঘষাঘষি করে, তবু ওই শুভ্র জেলাস ফিল করবে না, বুঝেছিস? কিছুটা সাহস জুগিয়ে পিটপিট করে চোখ খুলে সোয়া বলে, হাতে ব্যথা লাগছে খুব, প্লিজ ছেড়ে দাও ভাইয়া। শুভ্র রাগ যেন সময়ের সাথে বেড়েই চলেছে। সোয়ার চোখ দিয়ে অনবরত জল পড়তেছে। সোয়া বসে আছে খাটের কোণে জড়সড় হয়ে, আর শুভ্র দাঁড়িয়ে আছে এক হাত কোমরে আর এক হাত দেওয়ালের সাথে চেপে রেখে। চোখ বন্ধ করে নিজেকেই শান্ত করার চেষ্টা করছে শুভ্র। শুভ্র চাহনি এতটাই রাগ দেখাতে সোয়ার সাথে, কিন্তু কিভাবে কি হয়ে গেল সে বুঝতে পারেনি। আর চোখে ছোঁয়ার দিকে তাকাতেই বুকে যেন মোচড় দিয়ে উঠল শুভ্রর। ছোঁয়া হাত ধরে বসে বসে বোবা কান্না কাছে। শুভ্র ঠাস করে দরজা খুলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শুভ্র যেতেই সোয়া দরজা বন্ধ করে দিয়ে ওর ফ্রেন্ড রকিকে কল দিয়ে বলে, দোস্ত, একটা সাহায্য করবি? কি করতে হবে বল শুধু। জানটাও হাজির করে দিব চাইলে তুই। জান দিতে হবে না। আমি আমার ফেসবুক রিলেশন দিতে চাই। তো দে, সমস্যা কি? আমি তোর সাথে ট্যাগ করে রিলেশন স্টেটাস দিতে চাই। প্লিজ না করিস না। রকি মুহূর্তে হ্যাঁ বলে দিল, কিছু না ভেবেই। কারণ রকি মনে মনে সোয়াকে ভীষণ পছন্দ করে, শুধু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে কখনো প্রকাশ করেনি সেটা। কিন্তু পর মুহূর্তে রকির হাস্যোজ্জ্বল মুখে নেমে এলো অমাবস্যা যখন সোয়া বলল এটা ফেক স্টেটাস। তবু রকি সোয়ার কাছে কিছু প্রকাশ করেনি, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল কেটে দেয়। সোয়ার ছোট চাচি জাইদা বেগম একা একা নিজের রুমে বসে আছেন আর ভাবছেন ছোঁয়ার কথা। সোয়াকে দেখলে কেমন জানি আপন আপন লাগে ওনার। বাড়ির অন্য কোনো ছোট সদস্যর জন্য এমন অনুভূতি হয়নি কখনো, যা ছোঁয়ার জন্য হয়। সোয়ার মা সেলিনা পারভিন জায়দা বেগমের রুমে প্রবেশ করতে করতে বলে, কড়া করে চা এনেছি। বিকেলে এ বাড়ি একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ সবাই ঘুমায়। কিন্তু তুমি কখনো ঘুমাও না, আর আমারও আজ ঘুম উড়ে গেল কোথাও জানি। তাই একটু বিরক্ত করতে আসলাম তোমায়। আরে আপা, বিরক্ত করবেন কেন? আপনি এসে তো ভালোই করেছেন। বিকালের এই সময়টা ভীষণ বিষাক্তভাবে কাটে আমার। সব সময় একা একা। জানেন আপা, আমি এতক্ষণ সোয়ার কথাই ভাবছিলাম। আচ্ছা, কি ভাবছিলে? ভাবছিলাম আমার একটা ছেলে থাকলে সোয়া আমাকে বউ করে আমার কাছে রেখে দিতাম। জানেন আপা, আপনার ছোট দেবর তো আমাকে বলেছিল সোয়াকে কাগজে কলমে আমরা নিয়ে নিলেই ভালো হতো। মেয়েটার প্রতি আপনার ছোট দেবরেরও ভীষণ দুর্বলতা আছে আপা। উনি সবসময় সোয়ার কথায় মগ্ন থাকেন। রাতেও ঘুমাতে ঘুমাতে সোয়ার নাম জপে মাঝে মাঝে। কথাটা শুনতে আধার ছেয়ে গেলেন সেলেনা পারভিনের মুখে। বুকের মাঝে যেন অজানা ভয়ে সে হুট করে বাসা বেঁধেছে। মুখটা মলিন হয়ে এসেছে। অদ্ভুত রকম কষ্ট উকে দিয়েছে বুক পাজরে। সেলিনা পারভিনের এমন অবস্থা দেখে জায়দা বেগম জিজ্ঞেস করলেন, ভাবি, আপনার কি শরীর খারাপ করছে? না বোন, বিকেলে ঘুমাই তো রোজ। আজ হঠাৎ ঘুম না হয় এমন লাগতেছে। চিন্তা করিও না, রাতে ঘুমালে ঠিক হয়ে যাবে। তুমি চা খেয়ে বলো কেমন হয়েছে। সেলিনা পারভিন খুব স্বাভাবিকভাবেই বলেন কথাগুলো, কিন্তু জায়দা বেগমের কেমন জানি একটুখানি সন্দেহ হলো সেলিনা পারভিনের আচরণে। তবুও দুজনের মনের অস্পষ্ট কথা দুজনে আড়াল করে হাসাহাসি করে সময়টা পার করে দেন। খাবার টেবিলে লিলির দৃষ্টি যায় ছোঁয়ার হাতে। হাতটা কেমন জানি লীলচে হয়ে আছে। লিলি জিজ্ঞেস করতে ছোঁয়া কাচুমাচু করা শুরু করে। শুভ্র বসে আছে গম্ভীর হয়ে। লিলির কথা শুনে সবাই জিজ্ঞেস করে একে একে। জায়দা বেগম আর সেলিনা পারভিন তো প্রায় কান্নাই করে ফেলে। এসব দেখে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন মুখ বাঁকায়। সোয়াগ কোনো রকমে কথা কাটিয়ে দ্রুত খেয়ে রুমে চলে যায়। সোয়া কাটে আধশোয়া হয়ে শুয়ে ফোন হাতে নিয়ে ডাটা অন করে ফেসবুকে গিয়ে রিলেশন স্ট্যাটাস দেয়। তারপর কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে বাঁকা হেসে ফোন রেখে ঘুমিয়ে যায়। সোয়ার ছোট চাচা জীবন মির্জা আর জায়দা বেগম বসে বসে সোয়াকে নিয়ে কথা বলছেন। জীবন মির্জা একটু গলা খাকারি দিয়ে বলেন, সোয়াকে নিয়ে খুব চিন্তা হয় আমার। মেয়েটা সবার সাথে থেকেও যেন ভীষণ একা। চঞ্চল হলেও মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো সে কারোর সাথে শেয়ার করে না। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে মেয়েটাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায়। এক টুকরো প্রকৃতি সুখ মেঘ থেকে ছিনিয়ে এনে দিই মেয়েটার হাতে। কিন্তু আমার হাত যে শিকল দিয়ে বাঁধা। মেয়েটা যে আমার বড় ভাইয়ের মেয়ে। হুম, ঠিক বলেছ তুমি। সোয়া যদি আমার নিজের মেয়ে হতো, তবে সত্যি সত্যি ওকে নিয়ে হারিয়ে যেতাম দূর অজানায়। এমন পরিবারের ছায়াও ছোঁয়ার উপর পড়তে দিতাম না, যে পরিবারে এক এক সদস্যকে এক এক চোখে দেখে। এভাবে কথা বলতে বলতেই দুজনেই কেঁদে দেয়। কিন্তু দুজনের মনের অবস্থা দুই রকম। এই পরিবারের অনেক কঠিন সত্য যে জায়দা বেগমের অজানা এখনো।
মাঝরাতে হঠাৎ ছোঁয়া ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে। এক চোখ পানি ছোঁয়ার মুখে সারা শরীরে বৃষ্টির মতো বয়ে গেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ছোঁয়া। হালকা হালকা শীত পড়ছে ইদানিং। এমন গায়ে কাটা দেওয়ার মতো শীতে এক চোখ ঠান্ডা পানিতে ছোঁয়া ভিজে চুপচুপি হয়ে গেছে। চোখ উল্টিয়ে সামনে তাকাতেই পুরুষালী অবয়ব কাউকে দেখতে পেয়ে তাকে চিনতে মোটেও ভুল করেনি ছোঁয়া। ছোঁয়ার আগে দুঃখে ফুঁসতে ফুঁসতে দ্রুত উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সোয়া শুভ্রর চোখ দেখে যেন ভয়ে কেঁপে ওঠে। আবার রাগও হচ্ছে শুভ্রর এমন অসভ্যতার জন্য। সোয়ার গায়ে নীল টি শার্টটি ভিজে লিপটে রয়েছে শরীরের সাথে। সোয়ার খুব শীত শীত লাগছে। তাই সে কাবাড খুলে একটা খয়েরি রঙের টি শার্ট আর কালো রঙের প্লাজো বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতেই শুভ্র ছোঁয়ার হাত টান দিয়ে কাপড়গুলো মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, সাহস হলো কি করে তোর অন্য ছেলের সাথে রিলেশনে যাস? বড্ড বেড়ে গেছিস তুই, তাই না? এই কারণে ওই দিন ছেলেটা এভাবে তোর হাত ধরেছিল, বুঝতে পারছি সব এবার। আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে নাকি রুম ডেটেও গিয়েছিস তোরা? আমি তো একটু ছুলেই তেলে বেগুনে জ্বলে উঠিস। কোথায় কোথায় টাচ করেছে ছেলেটা বল তো শুনি? নাকি বিয়ের আগে বাসর সেরে ফেলেছিস? শুভ্রর কথা শেষ হতে না হতে সোয়া গায়ের সব শক্তি দিয়ে থাপ্পড় লাগিয়ে দেয় ওকে। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে যায় শুভ্র। অগ্নিদৃষ্টিতে সোয়াকে যেন সে গিলে খাবে। সোয়া নিজেও ভীষণ অবাক। ক্ষোভের ছুটে সোয়ার নিজেকে কন্ট্রোল করতে পারেনি আর। আপনি খারাপ সেটা জানতাম, কিন্তু এতটা জঘন্যতা জানতাম না। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম একসময়, কিন্তু এখন আপনার প্রতি কিংবা আপনার ঘরের বউয়ের খানদানি বালার প্রতি কোনো লোভ নেই আমার। কিভাবে পারলেন আপনি আমার চরিত্রে এত বড় দাগ লাগাতে? ছি! ও এখন তুমি থেকে আপনিতে নেমে গেলাম। ছেলেটাকে খুব আপন করে নিয়েছিস না? কয়দিন হয়েছে এই সম্পর্কের? আপনাকে বলা প্রয়োজন মনে করি না। কে আপনি, হ্যাঁ? ভুলে যাবেন না। আপনি আমার জেঠাতো ভাই, নিজের ভাই নন। ও, ঠিক বলেছিস। ১ মাসের মধ্যে আমি বিয়ে করে দেখিয়ে দেব তোকে। তুই পারলে আমিও পারি। কথাটা বলেই হনহন করে বেলকনি দিয়ে বেরিয়ে গেল শুভ্র। সোয়া ধপাস করে বসে পড়ল নিচে। শুভ্র যে সামান্য ব্যাপার নিয়ে এত খারাপ কথা বলবে, ওর চরিত্র নিয়ে তার সোয়ার কল্পনার বাহিরে ছিল। কিভাবে পারল শুভ্র এমন বাজে ইঙ্গিতে কথা বলতে? ঘৃণায় গা ঘিন ঘিন করছে সোয়ার। শুভ্র চালে দরজা দিয়ে যেতে পারত, কিন্তু রাগে ক্ষোভে সে যেখান দিয়ে আসে সেখান দিয়েই চলে যায়। সোয়া ভাবতে পারছে না শুভ্র বেলকনির দরজা বারবার কিভাবে খুলে ফেলে। সব চিন্তা বাদ দিয়ে সোয়া কাপড় চেঞ্জ করে আসে, কিন্তু বিছানায় ভিজে যাওয়ায় সে আর বিছানায় না শুয়ে নিচে বিছানা করে সেখানেই গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শুভ্র রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায় শাওয়ারের নিচে। হঠাৎ কেন জানি শুভ্রের বুকটা ভীষণ খালি খালি লাগছে। অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে। শুভ্র বুঝতে পারছে না হঠাৎ কি হয়ে যায় ওর। কেন সে এমন অদ্ভুত আচরণ করে ফেলে ছোঁয়ার সাথে? তবে কি শুভ্র সত্যি কিছু অনুভব করে ছোঁয়ার জন্য? এসব ভাবতে ভাবতেই জ্ঞান হারিয়ে ফেলে শুভ্র। শীতল হাওয়া বয়ে চলেছে ছোঁয়ার প্রাণ জুড়ে। নিজের রুমে চুপটি মেরে মন খারাপ করে বসে আছে ছোঁয়া। শুভ্রর এমন অবস্থার জন্য মনে মনে নিজেকেই দায়ী করছে সে। পুরো রুম জুড়ে পায়চারি করছে। দুই হাতকে একটার সাথে আরেকটা মলামলি করছে শুধু। কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে ছোঁয়ার। বুকের ভেতর কেমন অজানা ছটফট করছে শুধু। ছোঁয়ার ইচ্ছে করছে এক ছুটে শুভ্রর রুমে ছুটে যেতে, কিন্তু আবার ইগো বাধা দেয়। শুভ্র যে রাতে ওর চরিত্র নিয়ে বাজে কথা বলেছে তা মনে পড়ে যাচ্ছে ওর। শুভ্র ছোঁয়া দুজনেরই জেদ সমান সমান। কেউই কারো থেকে কম নয়। পিটপিট করে চোখ খোলে শুভ্র। পুরো পরিবার শুভ্র রুমে উপস্থিত, শুধু ছোঁয়া ছাড়া। কিন্তু শুভ্রর চোখ যে শুধু ছোঁয়াকেই খুঁজে চলেছে। শুভ্রর অশান্ত মনটা যেন কিছুতেই শান্ত হচ্ছে না। শুভ্রর জ্ঞান ফিরতেই ওর মা নাজমা বেগম ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মহিলাটার মনটা বড্ড নরম। অল্পতে উনি ভেঙে পড়েন। মায়ের এমন আহ্লাদে কান্না দেখে শুভ্র একটু বিরক্ত হয়। কেন জানি নিজের মায়ের সাথেই শুভ্রের একটা দূরত্ব আছে ছোটবেলা থেকে। জেদ শব্দটা বড্ড ভয়ানক। আর সেই জেদেই বসে শুভ্র সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুতই সে বিয়ে করবে। আর এই জেদের কারণেই হয়তো আপন মায়ের সাথে তার এতটা দূরত্ব। প্রেশার লো হয়ে এবং ঠান্ডা পানিতে প্রায় কয়েক ঘন্টা ভিজার কারণে জ্ঞান হারায় শুভ্র। ডাক্তার বলেছে কিছু একটা নিয়ে ভীষণ চিন্তা করছে শুভ্র অনেকদিন ধরে, তাই এমন অবস্থা। সবাই খেয়াল করে শুভ্রর মুখটা মলিন হয়ে আছে। ঠোঁটগুলো শুকনো, কপালে গোটা গোটা ব্রণ, চোখের নিচে হালকা কালি। ফর্সা চেহারায় এই হালকা কালি যেন
সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। শুভ্রর মা বারংবার জিজ্ঞেস করেই যাচ্ছে কি নিয়ে সে এত চিন্তা করছে, কিন্তু মায়ের কথাকে মোটেও পাত্তা দিচ্ছে না শুভ্র। তারপর সবাই সেটা খেয়াল করে একে একে সবাই জিজ্ঞেস করতে থাকে, তবুও শুভ্র চুপ থাকে। যখন বেলাল মির্জা একটু উঁচু গলায় জিজ্ঞেস করলেন, তখন শুভ্র গলা খাকারিতে বলে, বিয়ে করতে চাই আমি। সবাই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে, হা হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। পিনপতন নীরবতা বয়ে গিয়েছে পুরো রুম জুড়ে। দরজার বাহিরে দাঁড়িয়ে কথাটি শুনে ফেলেছে ছোঁয়া। এক দৌড়ে ছাদে চলে যায় সে। পাঁজর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে যেন। ছোঁয়া বুঝে উঠতে পারছে না শুভ্র বিয়ে করলে ওর কেন এত কষ্ট লাগছে। ও তো কখনোই শুভ্রকে ভালোবাসেনি। ওর আকর্ষণ তো ছিল শুধুমাত্র খানদানি বালাজোড়া। তবুও কেন কষ্ট হচ্ছে? হয়তো বালাজোড়া অন্য কারো আয়ত্তে চলে যাবে বলে। কিভাবে সহ্য করবে? ওর প্রিয় জিনিস অন্য কারো হাত সাজাবে সেটা। এসব ভাবতে ভাবতে কান্নার বেগ যেন বেড়ে যায় ছোঁয়ার। হঠাৎ কারো হাত ছোঁয়ার কাজ স্পর্শ করতে চমকে ওঠে ছোঁয়া। পাশ ফিরে দেখে লিলি দাঁড়িয়ে আছে মুখটা মলিন করে। ছোঁয়া চোখের জল মুছে দিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক হয়ে লিলিকে বলে, চল, কলেজে দেরি হয়ে যাবে, আর 10 দিন পর থেকে পরীক্ষা। কথাটা বলে ছোঁয়া পা বাড়ায় রুমে যেতে, কিন্তু লিলির কথা কর্ণকর হতে যেন আপনা আপনি ছোঁয়ার পা থেমে যায়। লিলি খুব স্বাভাবিক কণ্ঠে বলে, কি হলো বল, খুব ভালোবাসিস আমার ভাইটাকে তাই না? ছোঁয়া একটা রহস্যময় হাসি দেয়। তারপর পেছন থেকে লিলিকে জড়িয়ে ধরে বলে, এতটাই দুর্বল নয় যে এই ছোঁয়া কোনো ছেলের নিজের চোখের জল নষ্ট করবে। আমি কেঁদেছি, আম্মু আমাকে একটা কসম দিয়েছে সেটার জন্য। কসম? কিসের কসম দিয়েছে মেজো চাচি আম্মু তোকে? ওই যে তোদের বংশের খানদানি বালা। আমি ছুলি যে অপবিত্র হয়ে যায়, তাই বালাজোড়া আমি যেন না ছই, আর সেটাই কসম করিয়েছে আম্মু আমায়। এভাবে বলছিস কেন ছোঁয়া? তুইও তো এই বংশেরই মেয়ে। একটু নরম কণ্ঠে মন খারাপ করে বলে লিলি। ছোঁয়া তার ছেলের হাসি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, এই ঘরে কে মনে করে সেটা বলতো? দাদি আর বড় আব্বু তো কখনোই আমাকে সেই অনুভূতি দেয়নি যে আমিও এই বংশের অংশ। জানিস, মাঝে মাঝে খুব অভিমান হয় আমার। আজ থেকে ছোঁয়ার পরীক্ষা শুরু। বাকি সব চিন্তা বাদ দিয়ে ছোঁয়া পড়ালেখা নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্র ছোঁয়ার সামনে বসে থাকলে দাঁড়িয়ে থাকলেও ছোঁয়া চোখ তুলে শুভ্রর দিকে তাকায় না। আর এতে যেন শুভ্রর বুকটা ছারখার হয়ে যায়। একদিন বিকেলে ছোঁয়া ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ছিল। তখনই ছাদে প্রবেশ করে শুভ্র। শুভ্র প্রায় অনেকক্ষণ ছোঁয়ার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকলেও ছোঁয়া সামান্য ভ্রুক্ষেপও করেনি। ছোঁয়া এমন ভাব করেছিল যেন সে শুভ্রর উপস্থিতি মোটেও টের পায়নি। সেদিন সারা রাত শুভ্রর আর ঘুম হয়নি। আর মাত্র 5টা আছে ছোঁয়ার পরীক্ষা। শুভ্রর মামাতো বোনের সাথে শুভ্রর বিয়ে ঠিক হয়েছে। ছোটবেলা থেকেই শুভ্রর মামাতো বোন টিয়া শুভ্রকে পছন্দ করত। টিয়ারও পরীক্ষা চলছে, তাই আপাতত শুধু কথাবার্তা বলে রেখে দিয়েছে। শুভ্রর দাদার বাড়ি চট্টগ্রাম হলেও শুভ্রর নানার বাড়ি ঢাকা। তাই পরীক্ষা শেষে টিয়ারা পুরো পরিবার চট্টগ্রামে চলে আসবে এবং টিয়া আর শুভ্র বিয়ে পর্যন্ত থাকবেন সবাই। আজ ছোঁয়া খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছে পরীক্ষার হলে যাওয়ার জন্য। কলেজে গিয়ে ছোঁয়ার কিছু কাজ আছে বলে, তাই সে লিলিকে বলেছে আজ শুভ্রর সাথে যেতে ওকে। লিলিও আর কিছু বলল না। শুভ্র লিলিকে ড্রপ করে দিয়ে গাড়ি স্টার্ট দিবে, তখনই লক্ষ্য করে কিছুটা দূরে ছোঁয়ার রকির সাথে হেসে হেসে কথা বলছে। আবার কিছুক্ষণ পর পর হাসতে হাসতে ছোঁয়ার রকির বুকে হাত ছুঁয়ে দিচ্ছে। এসব দেখে শুভ্রর ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। শুভ্র আর সময় নষ্ট না করে চলে যায় সেখান থেকে। শুভ্র চলে গেলেই ছোঁয়া সেদিকে আর চোখে চেয়ে একটা বাঁকা হাসি দেয়। লিলি কলেজের সদর দরজায় প্রবেশ করতেই একটা পুরুষালী শরীরের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেল। কিন্তু ছেলেটা সোজা খাম্বার মতো দাঁড়িয়ে আছে। চোখের সানগ্লাসটা একটু ঠিক করে ছেলেটা হাত বাড়িয়ে দেয় লিলির দিকে। লিলি তখনও হা হয়ে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। হঠাৎ কোথায় থেকে ছোঁয়া দৌড়ে এসে লিলিকে নিচে থেকে তুলে দাঁড় করিয়ে ছেলেটাকে বকতে শুরু করে দিল। এই যে মিস্টার, আপনি কি অন্ধ? চোখে দেখেন না? চোখ তো 4টা লাগিয়ে রেখেছেন, তবু কি চোখের সামনে এত বড় মানুষটাকে লক্ষ্য করতে পারেননি? এখন এভাবে হা হয়ে আছেন কেন? দেখতে তো একদম ছ্যাঁচড়া লাগতেছে। তাও এত অ্যাটিটিউড কিসের, হ্যাঁ? দেখ বেটা, ব্যাট খায় যে রয়েছে। এই যে, আপনি কি বোবা? কেমনটা লাগে কোনো রেসপন্সই করে না। এই লিলি, চল তো। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এটা বলেই চলে গেল ছোঁয়া আর লিলি। লিলিকে ছোঁয়া যেন এক প্রকার টেনে টেনে নিয়ে গেল। লিলি তবুও বারংবার পেছন ফিরে দেখে গিয়েছে সেই সুদর্শন পুরুষকে,
যতক্ষণ দৃষ্টির সীমানায় ছিল। সোয়ার কপালে যেন বিরক্তি রেখা। সোয়া লিলি চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাদেরকে। আলিফ আহমেদ নামের ছেলেটা যেন বিরক্ত হলো ওদের চলে যাওয়াতে। আলিফ এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল। সোয়ার কথাগুলো ওর কর্ণকুহরে হলেও চোখজোড়া আটকে গিয়েছিল সেই রমণীর মাঝে, যাকে দেখে হৃস্পন্দনটা ধুকপুক করে উঠেছিল কয়েক মুহূর্ত আগে। ঘোর কাটতেই নিজের বোকামির জন্য কিছুটা লজ্জা পায় আলিফ। মুচকি হেসে মাথার চুলে হাত বুলাতে থাকে আলিফ, আর মুখে হালকা উচ্চারণ করে, অদ্ভুত সুন্দর মেয়ে তুমি, ব্রণ মুখে, অদ্ভুত বেশি মায়াবী লাগছে তোমায়। যদি তুমি আমার হও, তবে অন্য কোনো রমণী এই আলিফের দৃষ্টির সীমানাতেও প্রবেশ করবে না, কথা দিলাম। অদ্ভুত মায়ায় জড়িয়ে গেলে মায়াবিনী। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট আছে। লিলি আর ছোঁয়ার সিট একই কক্ষে পড়লেও তাদের সিট একটু দূরে দূরে পড়েছে। আলিফ ক্লাসে প্রবেশ করতে সোয়ার চোখ যেন বড় বড় হয়ে যায়। মুখে বিরক্ত নিয়ে সোয়া এগিয়ে যায় আলিফের দিকে। তারপর যা নয় তাই বলতে শুরু করে ওকে, সাথে রাগে ফুঁসছেও। ক্লাসের সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। লিলি দৌড়ে যায় ছোঁয়ার দিকে। পুরো ক্লাস যেন থমকে গেছে। শুভ্রর কোনো হুঁশ নেই। এলোমেলোভাবে খুব দ্রুতগতিতে গাড়ি নিয়ে ছুটে চলেছে সে। বারংবার শুভ্রর চোখে ভেসে উঠছে সোয়াল রকির সেই শোকময় মুহূর্তটা। জলে দু চোখ ভরে গেল শুভ্রর। শুভ্র গাড়ির গতি বাড়িয়ে দিল আরো। শুভ্র জানে না ওর গন্তব্য। এক মনে চলছে গাড়ি। শুভ্র হয়তো এখনো বুঝতে পারছে না সোয়া ওর বুকের সবটা জুড়ে মিশে গিয়েছে। সামনে একটা বড় ট্রাক ধেয়ে আছে, কিন্তু এসব কিছুই শুভ্রর ধ্যানে নাই। শুভ্রর চোখে শুধু সোয়া আর রকির দৃশ্য আনাগোনা করছে। এই দৃশ্যে শুভ্রর কেন এতটা খারাপ লাগছে তা এখনো শুভ্র পুরোপুরি বুঝতে পারেনি। অপরদিকে ট্রাক চালক মদ খেয়ে একেবারে হুঁশহীন। ভাগ্যটা অদ্ভুত। কার জীবন ঘড়ির টিকটিক শব্দ করে থেমে যাবে তা কেউই টের পায় না আগে থেকে। ভালোবাসা সত্যি নিষ্ঠুর। সঠিক সময়ে ভালোবাসার মানুষকে খাঁচায় বন্দী না করলে উড়ে যেতে সময় লাগে না। চারিদিকে লোকজনের ভিড় জমে গিয়েছে। অ্যাম্বুলেন্সও ডাকা হয়ে গেছে। পুরো রাস্তা রক্তে মাখামাখি। কাক ডেকে চলেছে আপন মনে, যেন এক নিঃশ্বাসে। চারপাশে লোকজনের সমাগম। ট্রাকের চাপে শুভ্রর গাড়ি পুরো তেতলা হয়ে গিয়েছে। ট্রাকও উল্টে পড়ে রয়েছে। শুভ্রকে আর ট্রাক চালককে আলাদা আলাদা অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্স চলছে খুব দ্রুত গতিতে। শুভ্র আর ট্রাক চালক দুজনের অবস্থায় ভীষণ খারাপ। হাসপাতালে নিয়ে গিয়ে দুজনকে একসাথে আইসিইউতে ঢুকানো হলো। ততক্ষণে বেলাল মির্জা, নাজমা বেগম, মান্নান মির্জা হাসপাতালে পৌঁছে গিয়েছে। নাজমা বেগমকেও হাসপাতালে এসে ছেলের এহেন অবস্থা দেখে দুবার জ্ঞান হারিয়ে ফেলেছে। চিকিৎসা চলতেছে শুভ্র আর ট্রাক চালকের। আরে, মহা মুশকিল তো। আপনি আমাদের পিছু নীতি নীতি এখান অব্দি চলে এসেছেন। বলতে হবে খুব সাংঘাতিক লোক আপনি। কিন্তু আমিও সোয়া মির্জা। আপনার সাথে লাগলে হার নিশ্চিত। এখনই পরীক্ষা শুরু হবে। যান বলছি এখান থেকে। স্যার এসে পড়বে। সোয়া খুব ভাব নিয়ে কথাগুলো বলছে। আলিফের মুখে মুচকি হাসি স্পষ্ট ফুটে উঠেছে। আর তা দেখে সোয়ার গা জ্বলে যাচ্ছে। লিলি সোয়ার হাত একটু চেপে ধরে চোখ রাঙায়। সোয়া পাত্তা না দিয়ে সেদিকে জিব্বা দিয়ে ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। লিলি মুখে লজ্জা নিয়ে আলিফের দিকে তাকিয়ে খুব মিষ্টি কণ্ঠে বলে, সোয়ার পক্ষ থেকে আমি সরি বলছি ভাইয়া। প্লিজ, কিছু মনে করবে না। আসলে সকালে আমারই ভুল ছিল। আমি যদি একটু সাবধানে চলাফেরা করতাম, তবেও ভাবে ধাক্কা লেগে পড়ে যেতাম না। আর ছোঁয়া আপনাকে দোষারোপ করতে পারত না। যাই হোক, আমার বোনের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আলিফ এখন তার মায়াবিনীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। লিলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে মুচকি হাসে। লিলির যে সাহস হচ্ছে না আর আলিফের দিকে তাকিয়ে থাকার। প্রথম দেখায় লিলির আলিফকে ভালো লাগতে শুরু করে। আর আলিফও তার মায়াবিনীর মায়ায় আটকে পড়েছে। সোয়া এক হাতে লিলির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর এত আদিক্ষেতা দেখে সত্যি গা জ্বলে যাচ্ছে আমার। দোষ এই মিস্টারে ছিল। তুই কেন সরি বলবি? এই বোবা, তোর সরি বলা তো দূরের কথা, একটা কথাও বের করেনি মুখ থেকে এখনো পর্যন্ত। চল, আমরা নিজের জায়গায় গিয়ে বসি। স্যার এখনই চলে আসবেন। সোয়া কথাটা বলে নিজের সিটে যাওয়ার জন্য পিছন ঘুরে পা বাড়াতেই একজন পিয়ন এসে আলিফকে বলে, আলিফ স্যার, নিন আপনার কক্ষের সব আসবাবপত্র। এ কথা বলে সব টেবিলের উপর রেখে চলে যান পিয়ন। আলিফের দিকে ফিরে সোয়া আর লিলি ভয়ে এক ঢোক গিলে। আলিফ ওদের অবস্থা বুঝতে পেরে চাপা হেসে কঠিন স্বরে বলে, সবাই নিজের সিটে গিয়ে বসো। সময় হয়ে এসেছে। শুরু হবে এখন পরীক্ষা।
ছোঁয়া ভ্যাবাচাকা খেয়ে যায়। বোকার মতো গিয়ে নিজের সিটে বসে যায় ছোঁয়া। হঠাৎ ছোঁয়ার কেমন জানি অদ্ভুত রকমের অনুভূতি শুরু হয়েছে। মনে হচ্ছে বারংবার শুভ্র ভালো নেই। কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে সব ভাবনা ঝেড়ে ফেলে দেয় ছোঁয়া। বিকেলে বাড়ি ফিরতেই ছোঁয়ার কর্ণকর হয় শুভ্রর অ্যাক্সিডেন্টের কথা। ছোঁয়ার মনে হচ্ছে ও যেন কানে ভুল শুনেছে। তাই সানিয়ার দুই বাহু ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারংবার জিজ্ঞেস করে, কিন্তু সানিয়া বারবার একই কথাই বলে। ছোঁয়া শব্দ করে কেঁদে ফেলে, সানিয়াকে জড়িয়ে ধরে। সানিয়া ছোঁয়ার বোন সোহার সাথে একই ক্লাসে পড়ে। দশম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়ছে দুজন। সানিয়া বেশ বুদ্ধিমতী একটা মেয়ে। সে অনেক কৌশলে সোয়াকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তবুও সে ব্যর্থ হলো। সোহা এসে সোয়াকে এমনভাবে কাঁদতে দেখিয়ে সে জড়িয়ে ধরল সোয়াকে। সানিয়া কিছুটা মুখ ভার করে চলে গেল সেখান থেকে। তারও বুকটা খাখা করছে বেশ শুভ্রর এহেন অবস্থার জন্য। সানিয়ার টিনেজার বয়সের একমাত্র ক্রাশ শুভ্র। কিন্তু এটা সানিয়া তার সানের অন্তর ছাড়ার কেউ জানে না। কারণ সানিয়া খুব গম্ভীর একটা মেয়ে। সে কখনো মনের গোপনীয় কথা কারো সাথে শেয়ার করে না। সোহা নিজেকে সামলিয়ে সোয়াকে খাটে বসে বলল, আপু, তুই একটু শান্ত হ প্লিজ। শুভ্র ভাইয়ের কিছুই হবে না দেখিস। চিকিৎসা তো চলছে। তুই বরং কান্না না করে দোয়া কর ভাইয়ার জন্য। এইটুকু কথা বলে সোহা ঠোঁট কামড়ে কান্না আটকাতে থাকে। সোয়া চোখের জল মুছে ওয়াশরুমে চলে যায়। উদ্দেশ্য অজু করে নামাজ পড়বে। সোয়া মোটেও দুর্বল নয়। সে যথেষ্ট স্ট্রং মেয়ে। শুধু পরিবারের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে নেয়, যার অর্থ সে কিছুই বোঝে না। হয়তো পরিবারকে একটু বেশি ভালোবাসে বলে প্রতিবাদ করতে পারে না। সোহা একটা ঢোক গিলে নিজের রুমেই চলে যায়। সোয়া নামাজে বসে মলিন মুখে মাগরিবের নামাজ শেষ করে আবার ৮ রাকাত নফল নামাজ পড়ে নেয় শুভ্র সুস্থতার জন্য। হে আল্লাহ, আমি জানি না আমার কেন এত খারাপ লাগছে শুভ্র ভাইয়ের জন্য। তবে আমার মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাসগুলো আটকে আটকে আছে। বুকটা শূন্য শূন্য লাগছে হুট করে। হৃৎপিণ্ডটা ছারখার হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমার এই অশান্ত মনটাকে শান্ত করে দাও, সুস্থ করে দাও আমার শুভ্র ভাইয়াকে। আমি পারছি না আর, আল্লাহ রহম করো। মোনাজাতে এই কথাগুলো বিড়বিড় করতে করতে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। আলিফ আহমেদ নিজের রুমে বসে আছে, চোখজোড়া জানালা ভেদ করে কাঁচা রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে কত শত মানুষের চলাফেরা। এত মানুষের মধ্যেও আলিফের দৃষ্টি খুঁজে চলেছে তার মায়াবিনীকে। কিছু যেন আর ভালো লাগছে না তার। মধ্যবিত্ত পরিবারের ছেলে আলিফ। তাদের একটা ৩ রুমের ঘর আছে। আর ছোঁয়া লিলির বাসা রাজপ্রাসাদের থেকে কম যায় না। এটা মনে হতেই সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। ওদের দুজনকে দেখার পর থেকে আলিফের খুব বেশি ভালো লেগে যায় তার মায়াবিনীকে। আর তাই সেই মুহূর্তে সব খোঁজ খবর নিয়ে ফেলে তার একটা বন্ধুকে দিয়ে। আলিফের পরিবারে ওর মা আর এক বোন ছাড়া আর কেউ নেই। আলিফের ছোট বোনের জন্মের ১০ বছর পরেই ওদের বাবা মারা যায়। আর তারপর থেকে আলিফ পড়াশোনা সাথে সাথে এই সংসারটাকেও আগলে রেখেছে খুব যত্নে। আলিফের বোন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আলিফের কাঁধে এখনও অনেক দায়িত্ব, এটা মনে পড়তেই সে তার হৃস্পন্দনের ধোকবোক বন্ধ করার জন্য ছটফট করতে থাকে। কেন মায়াবিনী এভাবে তুমি সামনে আসলে আমার? কেন করে দিলে সবটা এলোমেলো? আমি যে নিঃস্ব হয়ে তুমিহীনা। কেন এতটা মায়া তোমার মুখশ্রী জুড়ে? মনটা যে বড্ড অবাধ্য। লিলি ভাইয়ের দুর্ঘটনার কথা শোনার পরপরই দ্রুত হাসপাতালে চলে যায়। বড্ড বেশি ভালোবাসি কিনা ভাইকে। আপাতত অন্য সবকিছু লিলির ভাবনার বাইরে। বিলাল মির্জা, নাজমা বেগম আর লিলি আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে আছে। সবার মনটায় অশান্ত হয়ে আছে ভীষণ। মান্নান মির্জা একটু দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে। ওনার যে সাহস হচ্ছে না ভাই ভাবি আর ভাতিজিকে সান্ত্বনা দেওয়ার। উনি নিজে ভেতর থেকে ভেঙে পড়েছেন ক্ষোভ। সোয়ার নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারছে না। এলোমেলো চুলে সে তার মায়ের কাছে ছুটে যায়। আঞ্জুমা খাতুনের রুমের সামনে দিয়ে যেতেই সোয়া খেয়াল করে তার দাদি শব্দ করে কাঁদছেন আর আল্লাহকে ডাকছেন। সোয়ার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। সেলিনা পারভিন আর জায়দা বেগম হলরুমে বসেছিলেন সোফায়। সোয়া দৌড়ে গিয়ে ওর মায়ের কোলে ঢলে পড়ে বলে, আম্মু, আমি হাসপাতালে যাব প্লিজ। আমাকে না করো না তোমরা। আমি আর স্থির হয়ে এখানে বসে থাকতে পারছি না। বড় আব্বু যা বলে মুখ বুঝে সই নেব। কিছুই বলবো না। তবু একটু শুভ্রবাইকে দেখা তৃষ্ণাটা মেটাতে চাই আমি। আম্মু, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি মানছি শুভ্র ভাই আমার সম্পর্কটা একটু অন্যরকম। কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই শুভ্র ভাইয়ের কোনো ক্ষতি চাইনি।
মেয়ের এমন আহাজারিতে জায়দা বেগম আর সেলিনা পারভিন হু হু করে কেঁদে দিলেন। তারপর সেলিনা পারভিন অনেক কষ্টে সোয়াকে বুঝিয়ে লিলিকে কল দেওয়ার কথা বলার জন্য। লিলি কল রিসিভ করেই চাপা কান্নায় ভেঙে পড়েন। লিলির কাছে এটা বুঝতে পেরে সোয়ার বুকটা দুমড়ে মুচড়ে যায়। সোয়া কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, শুভ্র ভাই কেমন আছে লিলি? ভালো নেই আমার ভাইটা সোয়া। তুই জানিস ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে ভাইয়ার অবস্থা খুব সিরিয়াস। অন্য হাসপাতাল থেকে বড় ডাক্তার আনা হয়েছে। ট্রাক চালকের অবস্থা মোটামুটি বলেছেন, কিন্তু ভাইয়ার অবস্থা খুবই খারাপ। ডাক্তার আলো বলেছেন ভাইয়া আর ট্রাক চালক যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত, কারণ তারা নাকি নেশা জাতীয় দ্রব্য পান করে ড্রাইভ করেছিল। সোয়া, এই সোয়া, আমার ভাইটা বাঁচবে তো? চলবে ইনশাল্লাহ। গল্প মধুবালা, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।